ব্যবসা শিক্ষার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে ছিল আমাদের কিছু আলোচনা। সংগঠিতকরণ কি? আমরা বলছিলাম যে ইংরেজি অর্গানাইজ শব্দটির বাংলা অর্থ হলো সংগঠিতকরণ, যেখানে উৎপাদনের উপকরণ সমূহ জোগাড় করা হয়, একত্রিত করা হয়। আর সেই উপকরণগুলো বলছিলাম দুই রকম, একটা হলো মানবীয় আর একটা অমানবীয়। সংগঠন, সেখানে আমরা বলছিলাম এটি ব্যবস্থাপনার তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ, যেখানে অমানবীয় উপকরণগুলো মানবীয় উপকরণ দ্বারা পরিচালিত হয় এবং নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যকে অর্জনের জন্য কাজ করে। এরপরে ছিল আমাদের আরেকটি টপিক, সাংগঠনিক কাঠামো। প্রতিষ্ঠানের সামগ্রিক বিন্যাস যে ব্যবস্থা, তাই হলো সাংগঠনিক কাঠামো। এই কাঠামোর ভিতরে আমার অনেক ধরনের প্রকারভেদ ছিল। তার মধ্যে একটা আমরা আলোচনা করেছিলাম সরলরৈখিক সংগঠন, যেখানে বলছিলাম যে কর্তৃত্ব প্রবাহ উপর থেকে পর্যায়ক্রমে নিচের দিকে ধাবিত হয়। গত ক্লাসে আমাদের সরলরৈখিক সংগঠনের সুবিধা বা বৈশিষ্ট্য এগুলো আমরা আলোচনা করেছিলাম উদ্দীপকের আলোকে। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আরবিদ করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। আসলে যথারীতি আমরা পাঠের মনোনিবেশ করি। আমরা শুরু করি একটা উদ্দীপক দিয়ে। জনাব কামাল জামালপুরে বড় আকারে একটি গবাদি পশুর খামার প্রতিষ্ঠা করেন। উক্ত খামারে 50 জন শ্রমিক কাজ করেন। তিনি খামার পরিচালনার জন্য একজন ম্যানেজার, একজন সহকারী ম্যানেজার, একজন সুপারভাইজার নিয়োগ দেন। প্রথম বছরেই তিনি লোকসানের সম্মুখীন হন, কারণ ম্যানেজারদের প্রশাসনিক দক্ষতা থাকলেও প্রাণী সম্পদ ব্যবস্থাপনার পর্যাপ্ত জ্ঞান নেই। তাই জনাব কামাল একজন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ নিয়োগ দিলেন। তার মানে আমরা যে পাঠে ঢুকবো, পথ খুঁজতেছি যে কোথায় যাব আজকের পাঠে। দেখো যে কামাল যে গবাদি পশুর খামার প্রতিষ্ঠা করেছে, একটু সুন্দর হতো যদি জামালপুরে হতো, তাই না? দিয়েছি কামাল জামালপুরে, ওকে। এনিহাও, তাহলে তিনি যে প্রতিষ্ঠা করলেন সেখানে তিনি একজন ম্যানেজার, বাংলা বলতে হয় ব্যবস্থাপক, একজন সহকারী ম্যানেজার, সহকারী ব্যবস্থাপক, একজন সুপারভাইজার নিয়োগ দিলেন। তিনি দেখলেন কি তার প্রতিষ্ঠানটা প্রথম বছরই উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। তখন তিনি একজন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ নিয়োগ দিলেন। এই বিষয়টা দ্বারা কি বুঝতে চাচ্ছি? দেখো, যদি তার ব্যবস্থাপনার প্রথম কাঠামোটা ছিল এরকম, ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, আর ছিল সুপারভাইজার। এই ছিল। তাহলে তিনি যখন প্রথম বছর লোকসানের সম্মুখীন হয়, কামাল একজন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ নিয়োগ দিলেন। প্রাণী রসিকের দীর্ঘিকার কোনটা ব্যবহার হয় সাম্প্রতিক সময় বাংলা ভাষা অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই প্রাণী সম্পদ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার কারণটা কি, কেন? তাহলে দেখা যাচ্ছে যে এই বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার উদ্দেশ্য ছিল ব্যবস্থাপককে সহায়তা করা। তাহলে ব্যবস্থাপককে সহায়তা করার জন্য যখন একজন বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ দেওয়া হয়, এই ধরনের সংগঠন কাঠামোকে বলা হয়
সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন অথবা সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন কাঠামো। ক্লিয়ার বিষয়টা এবার? তাহলে আমরা বলবো যে প্রতিষ্ঠান পরিচালনায় যখন সরলরৈখিক নির্বাহী কর্মকর্তাকে উপদেশ অথবা পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ করা হয়, তাকে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। দেখো এবার বিষয়টি, এই বিশেষজ্ঞ ব্যক্তি ব্যবস্থাপকের সাথে পরামর্শ অথবা মতামত বিনিময় করবে। সাধারণত বৃহৎ আকারের প্রতিষ্ঠানে এই ধরনের সংগঠন কাঠামো অধিক প্রযোজ্য। দাদা, আমরা মোটামুটি পাঠের ধারণা নিয়ে নিয়েছি যে আমরা আজকের আলোচনার বিষয় হলো সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। তাহলে আসো এবার বলি যে সংগঠন কাঠামোকে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা, পরামর্শ অথবা মতামত দেওয়ার মতো বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ করা হয়, তাকে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন বলা হয়। এই ধরনের সংগঠন কাঠামোতে নির্বাহী সকল ক্ষমতার অধিকারী এবং কর্মীদের উপর তার দায়িত্ব অর্পিত হয়। এই বিশেষজ্ঞ ব্যক্তি, সরকারি ব্যবস্থাপক, সুপারভাইজার, যদি আরো কোনো কর্মী নিয়োজিত থাকে, শ্রমিক কর্মী, তাদের সাথে কোনো যোগাযোগ হওয়ার সুযোগ নেই। এই ধরনের সংগঠনে সবকিছু ব্যবস্থাপকের উপর অর্পিত হয়, তিনি শুধুমাত্র বিশেষজ্ঞ ব্যক্তি থেকে পরামর্শ নিয়ে থাকেন। তাই বুঝে ফেললা? ক্লিয়ার? আমরা গতকাল ছিলাম সরলরৈখিক সংগঠন, আজকে আমরা চলে আসছি সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। দেখো, ওই অংশটুকু যদি বাদ দাও তাইলে হলো সরলরৈখিক সংগঠন, আর ওই অংশ যদি সাথে রাখো সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। তাহলে আসো যে কামাল জাতার যে প্রতিষ্ঠান, তিনি লোকসানের পরে পরবর্তীতে তিনি কেন বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ দিলেন? তার মানে যে নিশ্চয় এই সংগঠন কাঠামো থেকে অন্য সংগঠন কাঠামো কিছু পার্থক্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, আর এই বৈশিষ্ট্যের কারণে সরলরৈখিক সংগঠনটা থেকে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনটা পৃথক। আসল দাম কি হতে পারে? আমরা এখানে তাকালে বুঝতে পারি সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। একটু নামটা লিখি যে আমাদের টপিকটা কোথায়। সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন অথবা সংগঠন কাঠামো। এই হলো আমাদের যে আমরা প্রফেশনালি বুঝতে পারলাম যে আমরা এখানে ইন করব। তাহলে এই সংগঠন কাঠামোটা অন্য সংগঠন কাঠামো পৃথক কেন? যদি এখানে তাকাও, প্রথমে আমরা বলতে পারি যে এখানে দুই ধরনের কর্মকর্তার উপস্থিতি পাওয়া যায়। এই দুই ধরনের উপস্থিতি কারা? একটা হলো সরলরৈখিক নির্বাহী, আর একটা হলো বিশেষজ্ঞ ব্যক্তি। তাহলে এই বৈশিষ্ট্য থেকে এটা হলো সরলরৈখিক, আর এটা অ্যাড করলে সরলরৈখিক পদস্থ। তাহলে বৈশিষ্ট্যটা কি দাঁড়ালো? যে এই ধরনের সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মকর্তার উপস্থিতি পাওয়া যায়। একটা হলো সরলরৈখিক নির্বাহী, আর একজন হলো পদস্থ ব্যক্তি যিনি পরামর্শ দেন। এবার আসো কাজের ধরন, বৈশিষ্ট্যটা কেমন? সরলরৈখিক নির্বাহী ব্যক্তি যিনি, আমি ব্যবস্থাপককে নির্দেশ ইন্ডিকেট করতেছি, তিনি এই প্রতিষ্ঠানের সকল কাজের জন্য দায়বদ্ধ। আর বিশেষজ্ঞ ব্যক্তি সমগ্র কাজের জন্য দায়বদ্ধ না, তিনি শুধুমাত্র ব্যবস্থাপককে কার্য সম্পাদনে পরামর্শ দিতে পারেন অথবা মতামত দিতে পারেন। এরপরে আসো কর্তৃত্ব প্রবাহ। যথারীতি চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি বৈশিষ্ট্যটা কি। এই ক্ষেত্রে কর্তৃত্ব প্রবাহ উপর থেকে নিচের দিকে আসে, কিন্তু বিশেষজ্ঞ ব্যক্তি কোন কর্তৃত্ব সরকারি ব্যবস্থা, সুপারভাইজার বা কর্মীদের মধ্যে থাকে না। এরপরে আসো তাদের দায় দায়িত্ব। প্রতিষ্ঠানটার সার্বিক দায়িত্ব ব্যবস্থাপকের উপর, তিনি
সর্বময় ক্ষমতা অধিকারী প্রতিষ্ঠান পরিচালনার জন্য। তাহলে উপদেষ্টার ভূমিকা এখানে কি? উপদেষ্টার ভূমিকা হলো তিনি পরিকল্পনা করবেন, তিনি গবেষণা করবেন প্রতিষ্ঠান উন্নয়নের জন্য, এবং সেই মতগুলো তিনি ব্যবস্থাপকের সাথে শেয়ার করবেন। এবার যদি আমরা বলি আরেকটা বৈশিষ্ট্য বাধ্যবাধকতা, যে পর্যায়ক্রমে যেসব কর্মীরা নিয়োজিত আছে তারা তাদের কাজের জন্য জবাবদিহিতার জন্য ব্যবস্থাপক নিকট বাধ্য, কিন্তু উপদেষ্টা ব্যক্তির নিকট বাধ্য নয়। দায় দায়িত্বটা যদি বলি, প্রতিষ্ঠানের ওভারঅল দায়িত্ব থাকবে ব্যবস্থাপকের উপরে, আর তিনি শুধুমাত্র পরামর্শ গ্রহণ করবেন অথবা উপদেষ্টা নাও করতে পারে, কিন্তু প্রতিষ্ঠান চায় যে দুইজনের সঠিক যে সিদ্ধান্তটাই প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হবে। আরেকটা বৈশিষ্ট্য যদি বলি আমরা প্রযোজ্যতা, আমি এখানে উল্লেখ করার সময় বলেছিলাম যে গবাদি পশু খামারটা কত যেন বড় আকারে একটা শব্দ উচ্চারণ করেছিলাম আমি। টেকনিক্যালি যদি বড় শব্দটা উচ্চারণ না করতাম, যে একটা পশুর খামারের মধ্যে আবার এত বিশেষজ্ঞ ব্যক্তি এত কি থাকে, হ্যাঁ, আমি শব্দটা উচ্চারণ করছি বড় আকারে গবাদি পশুর খামার প্রতিষ্ঠা করে। এই শব্দটা দ্বারা বড় দ্বারা আমি বোঝাচ্ছি যে প্রতিষ্ঠানের আয়তন বড়। তার মানে প্রযোজ্যতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বৃহৎ আয়তন প্রতিষ্ঠানের সাধারণত সর্বব্যাপী পদস্থ কর্মী সংগঠনটা অধিক ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আসো যে অন্যান্য সংগঠন থেকে এই সংগঠনটি কেন আলাদা হলো? আলাদা হলো এই কারণে কর্মীর যে ধরনটা, কর্মকর্তার যে ধরন, সেই ধরন থেকে আলাদা, কাজের ধরন, সে কাজের ধরন দুইজনের দুই রকম, উপদেষ্টার ভূমিকা কি, বাধ্যবাধকতা কোথায়, প্রযোজ্যতা কি, কোথায় প্রযোজ্য হতে পারে। তাহলে জনাব যে কামাল তার যে গবাদি পশুর খামারটি, সেই খামারটি পরিচালনার জন্য যে কাঠামোটি তিনি চিহ্নিত করেছেন সেটি হলো আমরা বলতে পারি সর্বব্যাপী পদস্থ কর্মী সংগঠন। তাহলে তুমি যখন এই বিষয়গুলো আলোচনা করে নিচে বলবা যে উল্লেখিত কারণে জনাব কামালের প্রতিষ্ঠানটি সর্বরৈখিক পদস্থ কর্মী সংগঠন কাঠামো প্রয়োগ আছে বলে আমি মনে করি। একটু যদি তোমরা খেয়াল করো, আস্তে আস্তে তোমরা বুঝতে পারো বিষয়গুলো। এবার আসলো কেন দিবে এই কাঠামোগুলো সর্বরৈখিক কর্মী সংগঠন, সর্বরৈখিক পদস্থ কর্মী সংগঠন, ম্যাট্রিক সংগঠনের কথা বলেছিলাম, তারপর কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, অনেকগুলো সংগঠন আছে। আমাদের আসলে মেইন যে টপিক ছিল, আমরা যদি অনলাইন ক্লাসে আসি তোমাদের একটা বিষয় দেখা থাকে, আমরা এই জন্য যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রধান জিনিসগুলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। এবার আসো এই প্রতিষ্ঠানটা কেন ব্যবহার করা হয়। আরেকটি উদ্দীপক আছে, খেয়াল করো, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। জনাব আকরাম রাজশাহীতে 3 লক্ষ চারা গাছ ধারণ ক্ষমতা সম্পন্ন সবুজ বাংলা নামে একটি নার্সারি স্থাপন করেন। কবির হোসেনের উপর এগুলো সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়। তবে কার্য পরিধি এবং অধীনস্থ কর্মীর সংখ্যা অধিক হওয়ায় কবির হোসেনের অধীনে কয়েকজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়। এছাড়াও সার্বিক বিষয়ে পরামর্শ দানের জন্য খণ্ডকালীন একজন ডিপ্লোমা কৃষিবিদকে নিয়োগ দেওয়া হয়, যারা উৎপাদন ও বিক্রয় দিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হন। জনাব আকরাম এখন ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করছেন। তার মানে এখন এই মুহূর্তে সারা দেশ রাজশাহীর আমার লিচু, এই কারণে রাজশাহীর কথা আমি এখানে নিয়ে আসছি। যুক্তিটা যখন আমি দেখছিলাম তখন ভাবলাম যে রাজশাহীটা দিলে একটু সুন্দর হয়, কারণ লিচু এবং আম মোটামুটি ঢাকা শহরে এখন ভরপুর। রাজশাহী লিচু প্রতি সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। এনিহাউ যে জনাব আকরামের যে নার্সারিটা, এটা আমি বলছি 3 লক্ষ চারা গাছ ধারণ ক্ষমতা সম্পন্ন। এটা আমি বোঝাচ্ছি যে এটাও একটা বৃহৎ আয়তন। এখানেও বিভিন্ন ধরনের কর্মী নিয়োজিত আছে। তারপরও তিনি কি করলেন, আকরাম সাহেব একটা খণ্ডকালীন ডিপ্লোমা কৃষিবিদ নিয়োগ দিলেন। তাহলে এই ডিপ্লোমা কৃষিবিদ আমার যে আলোচনা ছিল এর মধ্যে নিশ্চয় বুঝে ফেলছো এটাও সর্বরৈখিক পদস্থ কর্মী সংগঠন। কারণ যে তার নার্সারি, তার যে প্রতিষ্ঠানটা, সেটা পরিচালনার জন্য লোক ছিল। তিনি দেখলেন যে একজন যদি আমি কৃষিবিদ এখানে থাকে তাহলে তিনি বিভিন্ন বিষয়ে ব্যবস্থাপককে পরামর্শ দিতে পারেন। তাহলে দেখো হেন্স আমাকে নিয়ে যাচ্ছে কোথায়,
সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনের দিকে। এখন প্রশ্ন হলো, আকরাম কেন এত সংগঠন কাঠামো থাকতে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনটা বেছে নিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে তুমি যদি সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনের সুবিধা অথবা এর গুরুত্ব যদি তোমার জানা থাকে টপিকসটা ভালোভাবে, তাহলে তুমি আলোচনা করে শেষ লাইনটা বলতে পারবা, উল্লিখিত কারণে জনাব আকরাম সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন বেছে নিয়েছেন বলে আমি মনে করি। তোমার শেষ লাইনটা তাই হয় বা তাই হওয়া উচিত, এরকমই হয়। তাহলে তোমাকে টপিকসটা যদি আগে ভালো করে জানো, আগে ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি এই যে শেষের দুটো প্রশ্ন থাকে উচ্চতর দক্ষতামূলক আর প্রয়োগমূলক, এই দুটো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে। আমি প্রথম ক্লাসেও বিভিন্ন সময় বলেছিলাম যে এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য তেমন একটা থাকে না, পার্থক্য থাকে শুধুমাত্র শেষের লাইনের উপর একটু লেখার উপর। তাহলে আসো, আকরাম কেন এই সংগঠন কাঠামোটি বেছে নিলেন? তার মানে তার কিছু সুবিধা আছে সংগঠন কাঠামো অথবা কিছু গুরুত্ব আছে। তাহলে আমরা যদি বলি যে এই ধরনের সংগঠন কাঠামো দেখো, আমাদের চিত্রটা আছে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনের ব্যবস্থাপক, এখানে প্রাণী সম্পদ বিশেষজ্ঞের পরবর্তীতে যদি আমি বলি দিই কৃষিবিদ, কৃষিবিদ যদি বলি আমি, দেখো খণ্ডকালীন কৃষিবিদ নিয়োগ দিলেন, কৃষিবিদকে নিয়োগ দিলেন। তাহলে কৃষিবিদকে যেহেতু নিয়োগ দিলেন, কৃষিবিদ তো কৃষিবিদ, তাহলে এই পদস্থ কর্মী সংগঠনে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে সুবিধাটা কি, কার্যভার হ্রাস পায়, কার্যভার কমে যায়। কার? এই ব্যক্তি। তাহলে তিনি যদি কার্যভার কমে যায়, কারণ কিছু কাজের ভার তার উপরে চলে যায়, যে বিশেষজ্ঞ ব্যক্তি থাকে, তখন কিছু ভার যেহেতু তার উপর চলে যায়, ব্যবস্থাপকের কার্যভার হ্রাস পায়। তাহলে হ্রাস পাওয়ার ফলে তিনি এই দিকে যে সহকারী সুপারভাইজার সহকারী ব্যবস্থাপক কর্মী বা প্রতিষ্ঠানের যে আরো আনুষ্ঠানিক যে কাজগুলো থাকে আনুষঙ্গিক অথবা পরিকল্পনা বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো থাকে, সেগুলোর দিকে তিনি অধিকতর নজর দিতে পারেন। তাই এই একটা সুবিধা পাওয়া যেতে পারে। আর এই সুবিধার কারণে আমরা বলতে পারি কি, যে আকরাম সাহেব এই সংগঠন কাঠামোটিকে বেছে নিয়েছে। আরেকটা সুবিধা কি হতে পারে, স্বেচ্ছাচারিতা হ্রাস পেতে পারে। ওই ব্যক্তি যদি না থাকে, তাহলে ইনি যেভাবে প্রতিষ্ঠান চালাতে চান সেভাবে তিনি চালাতে পারেন। কিন্তু যখনই উপদেষ্টা ব্যক্তি বা বিশেষজ্ঞ ব্যক্তি থাকে, তার কাছ থেকে সাধারণভাবেই কার্য সম্পাদন আগে কিছু পরামর্শ অথবা মতামত গ্রহণ করতে হয়, যার ফলে ব্যবস্থাপকের যে স্বেচ্ছাচারিতা, সে একক স্বেচ্ছাচারিতা কমে যায়। এটা একটা সুবিধা আছে। এবার আসো, ব্যবস্থাপককে প্রতিষ্ঠান চালাতে গেলে কি হয়, দক্ষ হতে হয়। তিনি যখন প্রতিষ্ঠান পরিচালনা করবেন, তিনি যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন, অন্তত তিনি আলোচনা করার জন্য একটি ব্যক্তি পাশে পাচ্ছেন, বিশেষজ্ঞ ব্যক্তি। তাহলে তার ফলে তার কি হয়, তার দক্ষতা উন্নয়ন হয়। তাহলে আমরা আরেকটা সুবিধা চিহ্নিত করতে পারলাম কি, যে সরলরৈখিক নির্বাহী ব্যক্তি অথবা ব্যবস্থাপক যখন উপদেষ্টা ব্যক্তির সাথে মতামত বিনিময় করেন অথবা মত গ্রহণ করেন, তখন তার কার্য সম্পাদনে তার যে দক্ষতা বৃদ্ধি পায়। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবস্থাপককে। এই সকল সমস্যার সমাধানে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সাধারণত বলা হয় যে একাধিক ব্যক্তি যদি মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে স্বাভাবিকভাবে সেটা ফলপ্রসূ হয়, প্রতিষ্ঠানের জন্য সেটা কল্যাণকর হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রতিষ্ঠানের কার্য সম্পাদনে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য তিনি বিশেষজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করে সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই সংগঠনের কি সুবিধা আছে? অপচয় কমে যায়। কারণ একটা সমস্যা দেখা দিয়েছে, তিনি সমাধানের জন্য যদি দীর্ঘ সময় অতিবাহিত করেন, সাপোজ একটা মেশিন নষ্ট হয়ে গেছে তোমার, সেই মেশিনটা ঠিক করার জন্য 2 দিন 3 দিন সময় লেগে গেল, প্রোডাকশন উৎপাদন বন্ধ হয়ে গেল, তাদের প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিকভাবে সেটা কি হয়, অপচয় বৃদ্ধি পাবে। আর তিনি যখনই উপদেষ্টা ব্যক্তির সাথে পরামর্শ করে তড়িৎভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন, প্রোডাকশন চালু হয়ে গেল, তাহলে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের অপচয় কি হয়ে যাবে, অপচয় হ্রাস পেয়ে যাবে। তাহলে এই সুবিধাটাও পাওয়া যেতে পারে এই ধরনের সংগঠন কাঠামোতে।
এরপরে আসুন ওভারঅল আমাদের ব্যবস্থাপনা বিষয়ে সর্বক্ষেত্রে আমরা সাধারণত বলি কি যে আলু তরকারি কি হয় সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়, আলুটাকে সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। আমাদের এই ব্যবস্থাপনার ক্ষেত্রেও সর্বক্ষেত্রে একটা পয়েন্ট ব্যবহার করা যায়, সেটা হলো সমন্বয় সাধন। কারণ একটি প্রতিষ্ঠানের যত ধরনের কার্যকলাপ পরিচালিত হয় সেই কাজগুলোর সাথে যদি সমন্বয় যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য কখনো অর্জিত হবে না। তার মানে এই সমন্বয়টা আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ধরো উৎপাদন বিভাগ উৎপাদন করলো 500 ইউনিট, বিক্রয় বিভাগ বিক্রয় করলো 400 ইউনিট। এখন তাদের এই যে প্রতি মাসে, সেটা মাসে যদি হতে পারে অথবা বছর হতে পারে, এই উৎপাদন এবং বিক্রয়ের মধ্যে যদি সামঞ্জস্যতা বিধান করা না যায়, দেখো উৎপাদন 500 বিক্রয় 400, 100 ইউনিট কিন্তু গুদামজাত হয়ে পড়ে আছে। পরবর্তী মাসে আরো 100 ইউনিট, 12 মাসে 1200 ইউনিট অলরেডি প্রতিষ্ঠান অপচয়ের দিকে চলে যাবে। এই কারণে উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগের সমন্বয় থাকতে হবে। যে 500 ইউনিট উৎপাদন করেছে তাকে বিক্রয় করতে হবে 500 ইউনিট, সেটা সামান্য কম বেশি হতে পারে। এবার আসো আরেকটা বিভাগ, যদি ক্রয় বিভাগ। উৎপাদন বিভাগ উৎপাদন করার জন্য যে 500 ইউনিট উৎপাদনের কাঁচামাল প্রয়োজন, কিন্তু তাদের প্রোডাকশন ক্যাপাসিটি 500 ইউনিট আছে মান্থলি অর ইয়ারলি, কিন্তু ক্রয় বিভাগ তাকে সে অনুযায়ী সাপোর্ট দিচ্ছে না, কাঁচামাল সরবরাহ করতেছে না। তাহলে কি হবে? উৎপাদন বিভাগের কাজটা স্থবির হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন আছে। তার মানে প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে আমি যে কথা বলছিলাম যে আলোর মতো সব জায়গায় ব্যবহার করা যায়, তেমনি সমন্বয়টাও আমাদের সর্বক্ষেত্রে তোমার যে কোনো উদ্দীপকের আলোকে আলোচনার ভিতরে সমন্বয়ের বিষয়টি আমাদের চলে আসবে। তাহলে কি হয় বলা যায় যে প্রতিষ্ঠানের যে সামগ্রিক কাজগুলো সর্বরক্ষিক পদস্থ কর্মী সংগঠন যদি প্রচলিত থাকে, তাহলে তিনি উপদেষ্টা ব্যক্তির সাথে পরামর্শ করে সামগ্রিক বিষয়টাকে সমন্বয় সাধন তিনি করতে পারেন। এরপরে আসি আমরা নমনীয়তা। ব্যবস্থাপক যে কাজ করেন, এই যে আমি যে প্রতিষ্ঠানটার কথা বলছিলাম সেই যে আকরামের নার্সারি, মালিককে আকরাম। আকরাম কিন্তু কোথাও নাই এখানে, আকরামের পরিবর্তে আছে এখানে ব্যবস্থাপক। এই যে ব্যবস্থাপক, আকরাম কিন্তু নাই। তাহলে আকরাম কিন্তু প্ল্যান পরিকল্পনা করে দিয়েছে, আর ব্যবস্থাপক সেটা বাস্তবায়ন করে। কিন্তু অনেক সময় পরিকল্পনার আলোকে যদি কাজ করতে যায়, তাহলে দেখা যায় বাস্তবের সাথে পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রেই একটু কঠিন হয়ে যায়। তখন সেখানে পরিকল্পনা প্রণয়নের একটু প্রয়োজন হয়, অর্থাৎ নমনীয়তার প্রয়োজন হয়। যে পরিকল্পনা যা দিয়েছে, আমাদের যে এখন সময়, যে প্রতিকূল পরিবেশ, সেখানে আমাদের এখন একটু নমনীয়তা নিতে হবে। আর তখনই ব্যবস্থাপক কি করেন? একক সিদ্ধান্ত না নিয়ে উপদেষ্টা ব্যক্তির সাথে পরামর্শ গ্রহণ করেন যে আমাকে তো টার্গেট দেওয়া ছিল 500 ইউনিট উৎপাদন করব, কিন্তু এখন যে প্রতিকূল পরিবেশ, এখন আমি কাঁচামাল পাচ্ছি না, অথবা আমি কাঁচামাল পাচ্ছি, আমি উৎপাদন করতেছি, কিন্তু সেটা এখন বিক্রয় হচ্ছে না। অতএব 500 ইউনিট উৎপাদন যে হচ্ছে সেটা বিক্রয়ের ক্ষেত্রে এখন কি করব? তখন হয়তো পরামর্শ দিতে পারে উপদেষ্টা ব্যক্তি, হ্যাঁ ঠিক আছে, আমরা প্রোডাকশনটা একটু স্লো করে দিই, আমরা প্রোডাকশনটা একটু কমিয়ে দিই। তাহলে